কখনো ভেবেছেন পিৎজার বক্স তো চৌকা বা স্কোয়ার হয়, কিন্তু পিৎজার বক্স নিজে গোল কেন হয়? আর গলফ বলের উপর এই ছোট ছোট গর্তগুলো কেন থাকে? আর প্লেনের রং সবসময় সাদা কেন হয়, কালো কেন বানানো হয় না? আর এই ম্যাজিক্যাল রাস্তা দেখার পর আপনিও 10 বছর বয়স্ক বোধ করবেন। আর কি কখনো ভেবেছেন আমাদের মোবাইল ব্যাটারির ফোন কেন সবসময় 100%-এর বেশি চার্জ হয় না? 100% চার্জ হয়ে কেন থেমে যায়? এরকম আরো অনেক মজার মজার তথ্য জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আপনি কি কখনো ভেবেছেন পিৎজার বক্স কেন গোল করা হয় না? মানে পিৎজা তো গোল, কিন্তু এর বক্স কেন চৌকা বা চতুর্কোণের আকারে তৈরি করা হয়? এর পেছনে মূলত 3টি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে উৎপাদন এবং খরচ সাশ্রয় করার জন্য। পিৎজা বক্সে চৌকা আকৃতিক তৈরি করার উৎপাদনকারী কোম্পানির জন্য অনেক সহজ এবং সস্তা হয়। চৌকা বক্স কার্ডবোর্ডের একটি মাত্র সমতল শীট থেকে সহজেই কেটে ভাঁজ করা যায়, তাই এগুলো গণ উৎপাদন তৈরি করতে সাহায্য করে এবং দ্রুত উৎপাদন করতে সাহায্য করে। বক্স যদি গোল হতো তাহলে সেটির জন্য বিশেষ কাটিং এবং জটিল ভাঁজ করার প্রয়োজন পড়ত, যা সময় এবং খরচ দুটোই বাড়িয়ে দিত। তাই এটি পিৎজা চেইন ও রেস্তোরাঁর জন্য একটি অর্থনৈতিক ব্যবহারিক সমাধান। দ্বিতীয় কারণ হচ্ছে সংরক্ষণ এবং পরিবহন খরচ। চৌকা বক্স গোল বাক্সের তুলনায় সংরক্ষণ এবং পরিবহন করা অনেক সহজ। গুদাম, ডেলিভারি বাইক এবং রেস্তোরাঁর রান্নাঘরে বাক্সগুলো একটির উপরে আরেকটি সুন্দরভাবে গুছিয়ে নিরাপদে স্টক করা যায়। যদি বাক্স গোল হতো তবে সেগুলো স্টক করার জন্য আরও কঠিন হতো এবং জায়গাও বেশি লাগতো। চৌকা আকারের কারণে ট্রাক এবং সংরক্ষণ স্থানে সর্বোচ্চ জায়গায় ব্যবহার করা যায়, যা ডেলিভারি প্রক্রিয়াকে দ্রুত এবং সহজ করে। তৃতীয় কারণটি হচ্ছে পিৎজা পরিচালনা এবং অতিরিক্ত জায়গা লাগে না। আপনি লক্ষ্য করবেন চৌকা বক্সে পিৎজার কোণায় কিছুটা অতিরিক্ত জায়গা থাকে। এই জায়গাটি মূলত হচ্ছে সস, মরিচের ফ্লেক্স এবং অরিগানো প্যাকেট রাখার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও পিৎজা বাক্সে রাখা এবং বের করা সহজ হয়। বাক্স যদি গোল হতো তবে তা ধরা একটু কঠিন হতো এবং জায়গাও কম থাকবে। এ কারণে পিৎজার বক্স চৌকা আকারে ডিজাইন করা হয়। গাছের বুদ্ধিমান শিকড়। গাছের শিকড় আমরা যতটা ভাবি তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান এবং তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। কিভাবে বলছি, আপনারা জানেন যে গাছগুলো তাদের শিকড়ের মাধ্যমেই যোগাযোগ করতে পারে। এটি শুধু তাদের শিকড় নয়, বরং কথা বলা এবং বার্তা পাঠানোর একটি মাধ্যমও বটে। আসলে গাছের শিকড় আশেপাশের গাছের শিকড়ের সাথে যুক্ত থাকে এবং এই শিকড়গুলো মিলে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কগুলোর মাধ্যমেই গাছগুলো পরস্পরের সাথে কথা বলতে পারে। যেমন ধরুন, কোনো এলাকায় যদি কোনো পোকা আক্রমণ করে বা পাতা খেয়ে ফেলে, তাহলে গাছটি সঙ্গে সঙ্গে এই তথ্য অন্য গাছগুলোতে পৌঁছে দেয়। শুধু তাই নয়, এক গবেষণায় দেখা গেছে যে যদি কোনো গাছে খাবার বা পানির অভাব হয়, তাহলে আশেপাশে অন্য কোনো গাছের শেকড়ের মাধ্যমে তাকে পুষ্টি এবং খনিজ পদার্থ সরবরাহ করে। অর্থাৎ জঙ্গলে গাছগুলো একা বাস করে না, বরং একে অপরের সাহায্য করে জীবন এগিয়ে নিয়ে যায়। এই বিষয়টি কিন্তু সত্যি দারুণ। আপনারা এই বিষয়টি আগে কে জানতেন? কমেন্টে জানাতে পারেন। আপনি কি কখনো ভেবেছেন গলফ বলের উপর এই ছোট ছোট গর্ত কেন থাকে? একে মসৃণও করা যেত, কিন্তু এভাবে কেন করা হয়? আপনাদের মধ্যে কেউ হয়তো বলবেন যে এটি শুধু ডিজাইনের জন্য, কিন্তু তা মোটেও নয়। এর পেছনে একটি মজার কারণ লুকিয়ে আছে। আসলে বলটি যদি মসৃণ পৃষ্ঠের বানানো হতো তাহলে বাতাস তার উপর দিয়ে সহজেই লেমিনার ফ্লোতে চলে যেত। এর ফলে বলের পেছনে একটি বড় নিম্নচাপ অঞ্চল তৈরি হতো, যা বলকে পেছনের দিকে টানত। এই প্রভাবকে ট্র্যাক বা টানা বলে। কিন্তু যখন সেই বলের উপরে ডিম্পল থাকে, তখন এগুলো বাতাসের কিছুটা অশান্তি বা টার্বুলেন্স তৈরি করে। এই অশান্ত বাতাসের ফলে বাতাসের পৃষ্ঠের সাথে কিছুক্ষণ লেগে থাকে। গবেষণা অনুযায়ী ডিম্পলগুলো বল মসৃণ করার চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে। একটি মজার তথ্য কি জানেন? এই ধারণা কিছু সুপারকারেও ব্যবহার করা হয়। যেমন BMW এর উচ্চগতির গাড়িটি শরীরের উপরে অ্যারোডাইনামিক কাঠামোর ডিজাইন করা হয়, যাতে বায়ু প্রবাহ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং গাড়ি সর্বোচ্চ গতিতে চলতে পারে। কিন্তু এগুলো গলফ বলের মতো ডিম্পল হয় না। তাই পরের বার মনে রাখবেন, ডিম্পল গলফ বলের জন্য যতটা গুরুত্বপূর্ণ, আলু পরোটা তৈরি করতে আলু ততটাই গুরুত্বপূর্ণ। একটু বেশি বলে ফেললাম, তাই না? জাস্ট কিডিং। পৃথিবীতে কিছু চাকরি আছে যা জীবনে সবাই করতে চায়। তার মধ্যে একটি হচ্ছে ভিডিও গেম টেস্টার।
বড় বড় গেমিং কোম্পানিগুলো এমন লোক নিয়োগ করে যারা তাদের গেম খেলে টেস্ট করবে এবং গেমে কি কি সমস্যা হচ্ছে, গেম কেমন চলছে ইত্যাদি বিষয়ে ফিডব্যাক দেবে। এদের ন্যূনতম বেতন মাসে 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর হ্যাঁ, এটা শুধু ন্যূনতম। দ্বিতীয়টি হচ্ছে লোগো বিল্ডার। এরা লোগোর ছোট ছোট টুকরো দিয়ে বড় বড় মডেল তৈরি করে। লোগো কোম্পানি এদের নিয়োগ দেয় এবং এদের বেতনও প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পরেরটি হচ্ছে বিলাসবহুল হোটেল ইন্সপেক্টর। এরা সাধারণত অতিথি সেজে বিভিন্ন বিলাসবহুল হোটেলে যায় এবং তাদের খাবার, বাথরুম, টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু রেটিং দেয়। এদের বেতনও প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে এবং এটাও শুধু 1 মাসের। কমেন্টে জানান আপনাদের মধ্যে কে কে এই ধরনের চাকরি করতে চান। আপনি কি কখনো লক্ষ্য করেছেন মোবাইল ফোনের ব্যাটারি সব সময় কেন 100% পর্যন্ত চার্জে গিয়েই থেমে যায়? কেন 110% বা 119% হয় না? এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে ব্যাটারির নিরাপত্তা এবং অতিরিক্ত চার্জিং থেকে সুরক্ষা। স্মার্টফোনের ব্যাটারি বেশিরভাগই লিথিয়াম আয়ন উপাদান দিয়ে তৈরি এবং এটি একটি নিরাপদ সীমা পর্যন্ত চার্জ হতে পারে। ফোনের চার্জিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয়। যদি ব্যাটারিকে জোর করে 100%-এর উপরে চার্জ করা হয়, তাহলে অতিরিক্ত গরম, ব্যাটারি ফুলে যাওয়া বা নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এরপর দ্বিতীয় কারণটি হচ্ছে 100% আসলে প্রকৃত 100% নয়। মজার তথ্য হচ্ছে ফোনে যে 100% চার্জ দেখায়, প্রযুক্তিগতভাবে তা ব্যাটারির প্রকৃত সর্বোচ্চ চার্জ নয়। কোম্পানিগুলো ব্যাটারির উপরের চাপ কমাতে এর মধ্যে সামান্য লুকানো বাফার রাখে। অর্থাৎ কোনো ফোনে যদি 100% চার্জিং দেখায়, তাহলে তা আসলে মূলত 95% বা 97% চার্জ হয়ে থাকে। তৃতীয় কারণটি হচ্ছে ব্যাটারির আয়ু এবং দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা। মোবাইল ফোনের ব্যাটারি যদি সর্বোচ্চ সীমার উপরে চার্জ করা হয়, তাহলে এর রাসায়নিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। ফলে ব্যাটারির চক্র বা সাইকেল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং কয়েক মাসের মধ্যেই ব্যাটারির ব্যাকআপ ব্যাপকভাবে কমে যাবে। এ কারণেই মোবাইল কোম্পানিগুলো মোবাইল ফোনের ব্যাটারি 100% পর্যন্ত সীমাবদ্ধই রাখে। মাছ পানির নিচে কিভাবে শ্বাস প্রশ্বাস নেয় কখনো ভেবেছেন? মানুষের ক্ষেত্রে আমরা অক্সিজেন মুখের মাধ্যমে ফুসফুসে নিয়ে যাই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। আমাদের ফুসফুসে ছোট ছোট কৌশিক নালিকা থাকে যা অক্সিজেন রক্তের সাথে মিশিয়ে দেয়। কিন্তু মাছের ক্ষেত্রে তাদের আমাদের মতো ফুসফুস থাকে না। তাদের মাথার দুই পাশে কিছুটা গিলস বা ফুলকা থাকে, যা আপারকুলাম নামক একটি আবরণ দিয়ে ঢাকা থাকে। মাছ তার মুখ খুলে পানির ভেতরে টানে এবং সেই পানি গিলসের উপর দিয়ে প্রবাহিত হয়। গিলসের ভেতরেও অনেক কৌশিক নালিকা থাকে, ঠিক আমাদের ফুসফুসের মতো। এই কৌশিক নালিকাগুলো পানিতে দ্রবীভূত অক্সিজেন সংগ্রহ করে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেয়। এভাবেই অক্সিজেন মাছের হিমোগ্লোবিনের সাথে মিশে যায় এবং তার শরীরে প্রবাহিত হয়। এই প্রক্রিয়ার কারণেই মাছ ফুসফুস ছাড়াই পানির নিচে শ্বাস নিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন প্লেনের রং সবসময় সাদা কেন হয়? মানে একে কালো বা অন্য রঙও তো করা যেতে পারতো, তাই না? কিন্তু কেন সবসময় সাদাই বা রাখা হয়? এর পেছনে 3টি ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে তাপ প্রতিফলন। সাদা রং অন্য রঙের তুলনায় আলোর প্রতিফলনের জন্য সেরা। অর্থাৎ সাদা রং সহজেই সূর্যের আলো প্রতিফলিত করতে পারে। যদি এটি ক্রমাগত সূর্যের আলো প্রতিফলিত করে, তাহলে প্লেন ভেতর থেকে গরম হবে না, যা ভ্রমণ আরামদায়ক হবে। দ্বিতীয় কারণটি হচ্ছে ক্ষতি সহজে দেখা যায়। সাদা রঙের ওপর কোনো ক্ষতি হলে তা সহজেই চোখে পড়বে। যেমন ধরুন, প্লেনের ডানায় কোনো ক্ষতি হলে আপনি তা সহজেই দেখতে পারেন এবং সঙ্গে সঙ্গে প্লেনের কর্মীদের জানাতে পারেন। এতে হাজার হাজার মানুষের প্রাণও বেঁচে যেতে পারে। তৃতীয় কারণটি হচ্ছে খরচ সাশ্রয়। সাদা রঙের পেইন্ট অন্য রঙের তুলনায় অনেক সস্তা, কারণ একটি প্লেন একবার পেইন্ট করতে প্রায় 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। উপরন্তু পেইন্টের একটি স্তর 550 গ্রাম পর্যন্ত ওজন বাড়িয়ে দেয়। বেশি ওজন মানে বেশি জ্বালানি খরচ হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কালো রঙের তুলনায় সাদা রং দ্রুত বিবর্ণ হয় না, তাই এগুলো বারবার পেইন্ট করার প্রয়োজনও হয় না। ফলে সময় এবং খরচ দুটোই সাশ্রয় হয়। এ কারণে প্লেনগুলো প্রায়শই সাদা রঙের পেইন্ট করা হয়। আপনি প্রায়শই সাদা বরফ এবং স্বচ্ছ বরফ দেখেছেন, কিন্তু কখনো ভেবেছেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? বলছি, দেখুন, দুটোই বরফ, কিন্তু এদের গঠন প্রক্রিয়ার কারণেই এরা ভিন্ন রঙের হয়। সাদা বরফ যেসব জায়গায় তৈরি হয় সেখানে তাপমাত্রা কিছুটা মাইনাসে নেমে যায়, অর্থাৎ সেখানে পানির ছিটাগুলো তাৎক্ষণিকভাবে বরফে পরিণত হয়ে যায়। এই প্রক্রিয়াটি এত দ্রুত হয় যে এটি পানির সাথে বাতাসকেও বরফে পরিণত করে ফেলে। আর এই কারণেই বরফ আমাদের কাছে সাদা রঙের দেখায়।
অন্যদিকে স্বচ্ছ বরফ যেসব জায়গায় তৈরি হয় সেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকে, অর্থাৎ সেখানে বরফ ধীরে ধীরে জমে। কারণ বরফ যদি ধীরে ধীরে জমে তাহলে বাতাস পানি থেকে বেরিয়ে যাওয়ার সময় পায়, যার ফলে বরফ পুরোপুরি স্বচ্ছ দেখা যায়। তবে পানির ওপর কিছুটা নির্ভর করে পানি কতটা পরিষ্কার এবং স্বচ্ছ তার ওপর। এই 2 কিলোমিটার রাস্তার কারণে আজ পর্যন্ত হাজার হাজার প্রাণীর প্রাণ বেঁচে গেছে। কিন্তু কিভাবে? মধ্যপ্রদেশে একটি হাইওয়ে আছে যা 2 কিলোমিটার অংশ দুর্গাবতী টাইগার রিজার্ভের মাঝখান দিয়ে গেছে, যেখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী পাওয়া যায়। প্রতি বছর রাস্তা পার হওয়ার সময় অনেক প্রাণী গাড়ির সাথে ধাক্কা লেগে মারা যায়। শুধু মধ্যপ্রদেশেই গত 2 বছরে 237টি রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, যা শুধুমাত্র প্রাণী পারাপারের কারণে। আর এই কারণেই পুরো সড়ক অংশটি একটি বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এই এলাকার সবচেয়ে সংবেদনশীল 2 কিলোমিটার সড়ক পরিসরে একটি লাল টেবিল টপ পৃষ্ঠের মতো নকশা তৈরি করেছে। এই রাস্তাটি কিছুটা উঁচু ধরনের, অর্থাৎ এখানে গাড়ির গতি নিজে থেকেই ধীর হয়ে যায়, পাশাপাশি এর গঠন কিছুটা কর্কশ হয়, যার কারণে চলার সময় গাড়ি সামান্য ঝাঁকুনি অনুভব হয় এবং চালক আগেই সতর্ক হয়ে যায়। এছাড়াও এখানে অনেক বন্যপ্রাণীর জন্য ভূগর্ভস্থ পথ তৈরি করা হয়েছে, যাতে বন্যপ্রাণীরা রাস্তা না পেরিয়ে তাদের ঐতিহ্যবাহী পথে নিরাপদে চলাচল করতে পারে। আর এই কারণেই এটি ভারতের প্রথম লাল টেবিল টপ হাইওয়ে। এটি বিশ্বের সবচেয়ে অকেজো বাক্স, যা মানুষ শুধু সময় কাটানোর জন্য ব্যবহার করে। আসলে এই গ্যাজেটে একটি স্টিক থাকে, যা পুশ করলে ভেতর থেকে আরেকটি স্টিক বেরিয়ে বাইরের স্টিকটিকে আবার পেছনের দিকে ফিরিয়ে দেয়। যতবার স্টিকটি পুশ করা হয় এই মেশিনটি ততবার তাকে আবার পেছনে পুশ করে। এটি 8টি স্টিকওয়ালা হতে পারে, যেখানে একসাথে স্টিক পুশ করলে মেশিনটি একটি একটি করে সবগুলোকে আবার পুশ করে। আর এই ধরনের মেশিনটি দেখুন, যেখানে প্রতিবার পুশ করলে একটি ভিন্নভাবে পুশ করে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? শেষ পর্যন্ত যখন এটি নিজে বিরক্ত হয়ে যায় তখন এটি নিজেই সাদা পতাকা দেখিয়ে দেয়। তো বন্ধুরা, এরকমই আরো মজার মজার ফ্যাক্টস ভিডিও দেখতে হলে ইন্ডিয়ার স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও আছে এর ভেতরে যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আল্লাহ হাফেজ।